স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। এটা হচ্ছে কবিতার নাম। ক্লাস 9-10 এর ইউনিট 11 এর আওতাধীন এই কবিতাগুলোর মধ্যে এটা অন্যতম একটা কবিতা, এবং এই কবিতাগুলা থেকে অবশ্যই ক্লাস 9-10 বা এসএসসি পরীক্ষায় আমাদের কিছু প্রশ্ন থাকবে, 10 মার্কের প্রশ্ন। এই কবিতা থেকে অবশ্যই আপনারা প্রশ্ন পাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা রবার্ট ফ্রস্টের। স্টপিং বাই উডস মানে হচ্ছে, উডস বলতে জায়গায় বন, আর স্টপিং মানে থামা। অন আ স্নোই ইভিনিং এক সন্ধ্যায়, বরফময় সন্ধ্যায় বনের পাশে দাঁড়ানো। অর্থাৎ এক বরফময় বা তুষার সন্ধ্যায় বনের পাশে থামা অথবা দাঁড়ানো হচ্ছে কবিতার নাম। লিখছে বাই রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট কবি এই কবিতাটা লিখেছেন। আমরা স্টেপ বাই স্টেপ পড়লে এটার সারমর্ম, টোটাল কবিতাটার অর্থ বুঝতে পারবো। হোস উডস, হোস মানে কার, উডস মানে হচ্ছে বন। কার বন? দেশ আর, এগুলো কার বন? আই থিঙ্ক আই নো, আমি মনে করি, আমি জানি। কবি বলতেছে, কবি একটা বনের পাশে দাঁড়িয়ে ওনারে বলতেছে যে হোস উডস দেশ আর আই থিঙ্ক আই নো, এগুলো কার বন? আমার মনে হয় আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, দো, দো মানে যদিও, হিজ হাউস তার বাড়ি আর কি, এটা বলছে লাইটিন দ্বারা। হিজ হাউস তার বাড়ি, ইজ হচ্ছে ইন দ্য ভিলেজ মানে গ্রামে, দো যদিও, যদিও তার বাড়ি হচ্ছে গ্রামে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, আমি যে এখানে থেমেছি সে আমাকে দেখবে না। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখছে। হি উইল নট সি মি, সে আমাকে দেখবে না। স্টপিং হিয়ার, এখানে আমি যে থেমেছি বনের পাশে, সে আমাকে দেখবে না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার এই বন তুষার দ্বারা বা বরফ দ্বারা পরিপূর্ণ হচ্ছে। অর্থাৎ কবি প্রথম 4 লাইনের ভিতরে যা বোঝাতে চাচ্ছেন তা হচ্ছে, তিনি একটি বনের পাশে এক বরফময় সন্ধ্যায় আর কি তিনি দাঁড়িয়েছিলেন, এবং সেখানে তিনি বলছিলেন যে হোস উডস, সেখানে তিনি এই কথাই বলেন যে হোস উডস দ্যাস আর আই থিঙ্ক আই নো, তিনি বলেন এগুলা কার বন? আমার মনে হয় আমি জানি। কবির মনে হয় যে এই বনের মালিক যিনি, তাকে সম্ভবত তিনি চিনেন আর কি। হিজ হাউস ইন দ্য ইজ ইন দ্য ভিলেজ, দো, যদিও তার বাড়িটা হচ্ছে গ্রামে, যদিও তার বাড়িটা হচ্ছে গ্রামে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, তিনি আমাকে দেখবেন না যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই বনের পাশে। তার আবার বনটা কি এই স্নো দ্বারা, বরফ দ্বারা পরিপূর্ণ হচ্ছে। অর্থাৎ ওই সময় উপর থেকে স্নো, বরফ, তুষার পড়ছে আর কি, তুষার দ্বারা বন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ ছিল। অর্থাৎ কবি এই জায়গায় বলছেন যে এগুলো কার্বন, যে বনের পাশে কবি দাঁড়াইছেন, বলতেছেন এগুলো কার্বন। কবি মনে হয় ওই লোকটাকে চিনে, এরকম। ওই লোকের বাড়ি, যে লোকটার মানে বনটা যে লোকের, অর্থাৎ যে বনের যে মালিক, এই বনের মালিকের বাড়ি যদিও গ্রামে, কবি বলতেছে আমি যে বনের পাশে এসে দাঁড়িয়েছি বা থেমেছি, ওই লোক আমার কি, ওই লোকটা বা ওই বনের মালিক আমাকে দেখবে না, আর তার বনটা স্নো দ্বারা, তুষার দ্বারা পরিপূর্ণ হচ্ছে। এটাই বলছে প্রথম 4 লাইনের ভিতরে। দেন আমরা পরের লাইনের ভিতরে পাইতেছি, পরের সেন্টেন্সে, মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়াটা, মাস্ট থিঙ্ক ইট কোয়ার, আমার ছোট্ট ঘোড়াটা অবশ্যই মনে করবে ইট কোয়ার, এটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, এটা উডের প্রতিশব্দ। উড মানে হচ্ছে অদ্ভুত, কোয়ার মানে হচ্ছে অদ্ভুত, অর্থাৎ আমার ছোট্ট ঘোড়াটার কাছে এই ব্যাপারটা অদ্ভুত বলে মনে হতে পারে। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, নিকটবর্তী কোন রকম ফার্ম হাউস নাই। বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক, এদিকে বলছে বনের, বন এবং ফ্রোজেন লেক মানে বরফ দ্বারা ঢেকে যাওয়া যে হ্রদ, পানির যে হ্রদ আর কি, অর্থাৎ লেক এবং বনের মাঝখানে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকারময় ঠান্ডায় মানে সন্ধ্যায় আর কি। অর্থাৎ এই 4 লাইন দ্বারা কবি বুঝাইছে যে কবির সাথে একটা ছোট্ট ঘোড়া ছিল। কবি বলতেছে যে এই ঘোড়াটার কাছে এটা একটা অদ্ভুত ব্যাপার বলে মনে হতে পারে। আমি যেখানে একটা ফার্ম হাউস নাই, যেখানে একটা খামার বাড়ি নাই, অর্থাৎ ফার্ম হাউস মানে হচ্ছে খামার বাড়ি,
নিকটবর্তী কোনো খামার বাড়িও নাই। আবার বন এবং লেকের যে লেকটা তুষার দ্বারা বরফ দ্বারা ঢেকে আছে, এরকম বন এবং লেকের মাঝখানে আমি যে থেমেছি, এই ব্যাপারটা কবির ঘোড়ার কাছে একটা অদ্ভুত বিষয় বলে মনে হতে পারে। তিনি আরো বললেন যে এই সময়টা ছিল দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকারময় সন্ধ্যায় তিনি এই বন এবং লেকের মাঝখানে এসে যে দাঁড়ালেন, যেখানে আশেপাশে কোনো ফার্ম হাউস বা খামার বাড়ি নাই, এরকম অবস্থায় এরকম পজিশনে তিনি দাঁড়ানোর কারণে তার সাথে যে ছোট্ট ঘোড়াটা আছে, এই ঘোড়াটার কাছে এই ব্যাপারটা একটা অদ্ভুত ব্যাপার বলে মনে হতে পারে। এটাই কবি এই জায়গায় বোঝাতে চেয়েছেন। He gives his harness bell a shake. He gives, সে দেয় আর কি, অর্থাৎ তিনি দেন, মানে এই হি দ্বারা যে ঘোড়াকে বোঝানো হয়েছে। gives his harness, হার্নেস মানে সাজের বুঝাইছে, বেলস মানে ঘন্টা, শেক মানে একটা ঝাঁকুনি, অর্থাৎ কবির ঘোড়াটা তার সাজের ঘন্টাকে একটা ঝাঁকুনি দেয়। টু আস্ক, জিজ্ঞেস করতে, অথবা কবির ঘোড়াটা জানতে চায়, ইফ দেয়ার ইজ ইফ দেয়ার ইজ, কবির ঘোড়াটা জানতে চায় কি, ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, এখানে কোনো ভুল হয়েছে কিনা, কোনো সমস্যা কিনা, কেন এরকম কবি লেক এবং বনের মাঝখানে দাঁড়ালো অন্ধকার সন্ধ্যায়, যেখানে কোনো রকম খামার বাড়ি নাই, রেস্টের কোনো জায়গা নাই, কেন কবি সেখানে দাঁড়ালো, এটাকে জিজ্ঞেস করতে কবির ঘোড়াটা তার সাজের ঘন্টাকে একটা ঝাঁকুনি দেয়। অর্থাৎ আমরা জানি ঘোড়ার গলার মধ্যে ঘন্টা লাগানো থাকে, ঘন্টাকে একটা ঝাঁকুনি দেয় ঘোড়াটা, শুধু এটা জানতে যে এখানে কবির কোনো প্রবলেম হয়েছে কিনা, এখানে কোনো মিস্টেক হয়েছে কিনা। The only other sounds the sweep of easy wind and drowning flake. এক্ষেত্রে বলছে the only other sounds, তারপরে শুধুমাত্র যে শব্দ ছিল সেটা ছিল সুইপ অফ ইজি উইন্ড, মানে ঝড়ো বাতাসের শব্দ। এই কবির ঘোড়ায় যে একটা ঝাঁকুনি দিচ্ছে তার ঘন্টাকে, এই ঘন্টার শব্দ ছাড়া সেখানে আরো যে শব্দ ছিল সেটা ছিল ঝড়ো বাতাসের শব্দ। and the snowy, and বলছে ডাউনি ডাউনি ফ্লেক, এবং তুষারকণা বয়ে যাওয়ার শব্দ। ওই জায়গায় এই দুইটা শব্দই ছিল, একটা ছিল কবির ঘোড়ারটা যেন তার সাজের ঘন্টাকে কি করছিল, ঘন্টা ঝাঁকুনি দিয়েছিল, এটা একটা শব্দ হয়েছিল। আর ওই পরিবেশের মধ্যে, নীরব নিরিবিলি পরিবেশের মধ্যে ছিল যে ঝড়ো বাতাসের শব্দ এবং তুষারকণা ড্রনি ফ্লেক, তুষারকণা বয়ে যাওয়ার শব্দ সেখানে ছিল। তারপরে কবি যে লাইনগুলো পরে, আমরা আরো 4 লাইন আছে, বললো কি, দ্য উডস আর লাভলি, কবি বলতেছে এই যে কাঠ, এই যে বন, উডস বলতে যে বন বুঝাইছে, যে বনগুলো আর লাভলি, বনগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর, ডার্ক অন্ধকার, এন্ড ডিপ এবং ঘন। অর্থাৎ কবি এই লাইন দ্বারা বুঝাইছে বনের সৌন্দর্য, সেখানে যে হিল আছে, মাঠ আছে, সবুজ ফুল গাছপালা অনেক কিছু রয়েছে, এগুলা কি কবি এই লাইন দ্বারা বুঝাতে চেয়েছেন। এই জায়গায় বলেছেন যে দ্য উডস আর লাভলি, বনগুলা হচ্ছে অত্যন্ত সুন্দর, ডার্ক অন্ধকার, এন্ড ডিপ এবং হচ্ছে অত্যন্ত গভীর বন আর কি, এটা কবির ভাষায়। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কবি বলতেছে কিন্তু আমার যে প্রতিজ্ঞা আছে সেটা আমাকে রাখতেই হবে। আই হ্যাভ প্রমিসেস, আমার প্রতিজ্ঞা আছে, টু কিপ রাখতে হবে, এরকম আর কি। তো হ্যাভ টুর ব্যাপারটা আমরা জানি, হ্যাভ টু মানে হবে, এই জায়গায় হ্যাভ এক জায়গায় ব্যবহার করছে, আবার টু দিছে আরেক জায়গায়, অর্থাৎ রাখতে হবে এরকম অর্থে। বাট কিন্তু আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমাকে আমার দেওয়া প্রতিজ্ঞা রাখতেই হবে, কবি বলতেছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে অনেক দূরে যেতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাকে অনেক দূরে যেতে হবে, তার মানে কি, আই স্লিপ মানে আমার ঘুম, মানে আমি ঘুমায় যাওয়ার পূর্বে আমাকে অনেক দূরে যেতে হবে। অ্যাকচুয়ালি কবিতার ভাষাটা এই জায়গায় লাইনটা এরকমটা প্রকাশ করে না, অ্যাকচুয়ালি বলা হয়েছে যে কবি বলতেছে কবির শেষ ঘুম, অর্থাৎ চিরনিদ্রা যেটা, এটা আই স্লিপ বলছে এই জায়গায়। কবি বলছে কবির মৃত্যুর আগে, অর্থাৎ কবি চিরনিদ্রায় যাওয়ার আগে তাকে কি করতে হবে, অনেক দূরে যেতে হবে। কবি বলতেছে আমাকে চিরনিদ্রায় যাওয়ার আগে, অর্থাৎ আমার শেষ জীবনের শেষ ঘুমানোর আগে আমার জীবনে যত মানে অসম্পূর্ণ কাজগুলো আছে, ওই কাজগুলোকে আমাকে সম্পূর্ণ করতে হবে।
আবারও বলছে and miles to go before I sleep, এবং আমাকে অনেক দূরে যেতে হবে, চিরনিদ্রায় যাওয়ার আগে আমাকে অনেক দূরে যেতে হবে। কবি মূলত তার জীবনের অসমাপ্ত যে কাজগুলো আছে, তার মৃত্যুর পূর্বে তিনি এই কাজগুলো সম্পূর্ণ করতে চান, এটাই এই জায়গায় তিনি প্রকাশ করছেন, ব্যাখ্যা করছেন। তো এই কবিতাটার এক কথায় বলতে গেলে আমরা সারমর্ম যা বুঝি তা হচ্ছে স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং, এক বরফময় বা তুষারময় সন্ধ্যায় বনের পাশে দাঁড়ানো, লিখছে বাই রবার্ট ফ্রুস্ট। রবার্ট ফ্রুস্ট হচ্ছে এই কবিতার লেখক, কবি। এই জায়গায় তিনি প্রথম 4 লাইনের মধ্যে যা বুঝাইতে চেয়েছেন তা বলেছেন যে এই বনগুলা কার, কবি মনে করে যে কবি মালিককে, ওই বনের মালিককে চিনে। ওই মালিক অর্থাৎ বনের যে মালিক, ওই ব্যক্তির বাড়ি যদিও গ্রামে, সে কবি বলতেছে আমি যে বনের পাশে সন্ধ্যাবেলা দাঁড়াইলাম, থামলাম, আর সে আমাকে দেখবে না। আর এই লোকটার বন অর্থাৎ এই যে বন, যে বনের পাশে দাঁড়িয়েছিল, ওই বন তুষার দ্বারা বা বরফ দ্বারা পরিপূর্ণ হচ্ছে, এটা বলল। আর কবির সাথে যে ছোট্ট লিটল হর্স ঘোড়াটা ছিল, জ্যানেটটা ছিল, ওইটার কাছে এই ব্যাপারটা অদ্ভুত মনে হতে পারে যে কবি কেন, যেখানে কোনো ফার্ম হাউস নাই, যেখানে বন এবং লেকের মাঝখানে কবি থামলো, আর এটা ছিল বছরের সবচেয়ে অন্ধকারময় সন্ধ্যা, এরকম সন্ধ্যায় এরকম বন এবং লেকের মাঝখানে থামলো, কবি দাঁড়িয়েছিল, আর যেখানে কোনো রেস্ট হাউস বা ফার্ম হাউস নাই, এই ব্যাপারটা তার ঘোড়ার কাছে একটা অদ্ভুত ব্যাপার বলে মনে হতে পারে, বা এরকম বলছে কবি। তারপরে বললো যে কবির সাথে যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা এক পর্যায়ে যখন সে ওই জায়গায় থামছে, ওই সময় তার ঘোড়াটা তার সাজের ঘন্টাকে ঝাঁকুনি দেয়, শুধু এটা জানতে যে যেন কোনো এই জায়গায় কবি কেন থামলো এরকম অবস্থায়, এরকম